আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। আমি কামরুজ্জামান রনি আছি আপনাদের সাথে। আপনারা শুনছেন আওয়ার থিয়েটারের নতুন একটি ভৌতিক ঘটনা। আজকে আমরা যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি বাংলাদেশের পাবনা জেলার পুরাতন একটি ডাক বাংলোর ঘটনা। তো কথা না পারিয়ে ঘটনায় ফেরা যাক। ঘটনাটি অনেক আগে আমার সাথে ঘটেছিল। আমি তখন গ্রাজুয়েশন পাশ করে শিক্ষা বিভাগে সবেমাত্র চাকরি নিয়েছি। আমার কাজ হলো জেলায় জেলায় ঘুরে ঘুরে স্কুল পরিদর্শন করা। সেই সূত্রে আমাকে একবার পাবনা যেতে হয়েছিল। বিভিন্ন জেলায় জেলায় যখন আমি ঘুরতাম তখন আমাকে রাতটা প্রায় ডাক বাংলায় কাটাতে হতো। পাবনায় স্কুল পরিদর্শন করতে গিয়ে আমি ডাক বাংলায় থাকার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্মচারীর সঙ্গে দেখা করলাম। ভদ্রলোক আমার কথা শুনে বললেন যে ডাক বাংলোটা রাতে থাকার জন্য উপযুক্ত নয়, আমি যেন অন্য ব্যবস্থা করি। অন্য কোনো ব্যবস্থা করা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ আমার চাকরির পদটা ভালো হলেও বেতন ছিল নেহাত অল্প। হোটেলে থাকার অর্থই হচ্ছে অতিরিক্ত খরচ, সাধ্যমতো তাই আমি সেটা পরিহার করে চলতাম। তাছাড়া ভদ্রলোকের কথাবার্তার ধরন দেখে আমার কেমন যেন সন্দেহ হলো। মনে হলো তিনি ইচ্ছে করেই আমাকে ডাক বাংলোয় রাত কাটাতে নিরুৎসাহিত করছেন। আমারও জেদ চেপে গেল। ভদ্রলোক যখন দেখলেন আমি ডাক বাংলোতেই থাকবো বলে স্থির করেছি, তখন তিনি অনেকটা অনিচ্ছা সত্ত্বেও সব ব্যবস্থা করে দিলেন। আমি ডাক বাংলোয় পৌঁছে সেখানকার কেয়ারটেকারের সাথে দেখা করলাম। সে আমাকে একখানা ঘর খুলে দিল। ঘরটা অপরিচ্ছন্ন, তাছাড়া ডাক বাংলোটাও খুব পুরনো এবং অপরিষ্কার। যেখানে সেখানে দেয়ালের চুন আস্তর খসে পড়ে ইট বেরিয়ে গেছে। ছাদের ফাটলের ভেতর দিয়ে বাদুড় পায়রা ঢুকে বেশ জাঁকিয়ে বসেছে। কেয়ারটেকারকে আমি ঘরটা পরিষ্কার করতে বললাম। সে ঝাঁটা নিয়ে পরিষ্কারের কাজে লেগে গেল। হঠাৎ মানুষের আবির্ভাবে শান্তি ভঙ্গ ঘটায় হয়তো বিরক্ত হয়ে বাদুড় পায়রাগুলো ঝটপট করতে করতে বেরিয়ে গেল। ঘরের মধ্যে একটি লোহার খাট ছিল। আমি আমার বিছানাটা তার ওপর পেতে ফেললাম। কেয়ারটেকার বেরিয়ে যেতেই আমি বাথরুমে ঢুকলাম। বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি আমার বিছানাটা নোংরা আবর্জনায় ভরে গেছে। আমি আশ্চর্য হলাম, এই অল্প সময়ের মধ্যে কে বিছানাটা নোংরা করলো? তবে কি বাদুড়গুলি আমার অনুপস্থিতিতে আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার বিছানাটা নোংরা করে গেল? যাই হোক, আমার তখন দেরি হয়ে গেছে, এত ভাবার সময় ছিল না। বিছানাটা সাধ্যমতো পরিষ্কার করে আমি স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। স্কুলে সারাদিন কেটে গেল। বিকেলবেলা স্কুল ছুটির সময় প্রধান শিক্ষক মশাই আমাকে জিজ্ঞাসা করলেন আমি কোথায় উঠেছি। ডাক বাংলোর কথা শুনে তিনি বলে উঠলেন ওখানে থাকার দরকার নেই, তিনি তার বাড়িতেই আমাকে থাকার ব্যবস্থা করে দিবেন বলে জানালেন। আমি একটু কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম ব্যাপারটা কি? ডাক বাংলোয় রাত কাটানোয় আপত্তি কোথায়? তিনি বললেন ডাক বাংলোটার খুবই দুর্নাম আছে। রাতে নানা রকম শব্দ হয়, ভৌতিক ব্যাপার ঘটে, ওখানে না থাকাই ভালো। আমার তখন জোয়ান বয়স। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় বডি বিল্ডিং প্রতিযোগিতায় আমি প্রথম হয়ে সোনার মেডেল পেয়েছিলাম। মনে সাহসও ছিল প্রচুর। আমি তাকে হেসে বললাম যে ভূত টুতে আমার বিশ্বাস নেই। তাছাড়া ভূত যদি সত্যি থেকে থাকে তবে মোলাকাত করার এমন সুযোগ আমি হারাতে রাজি নই। প্রধান শিক্ষক মশাই আমাকে বোঝানোর অনেক চেষ্টা করলেন। রাত্রে তার বাড়িতে খাওয়ার কথাও বললেন। আমি শেষে বললাম খেতে আমার আপত্তি নেই, তবে যদি ডাক বাংলোয় খাবারটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তবে আমি খুশি হব। ভদ্রলোক আমার নাছোড়বান্দা ভাব দেখে শেষমেশ
তাতে রাজি হলো। শেষমেশ আমি স্কুল ছেড়ে বেরিয়ে গেলাম। বড় রাস্তায় আমাকে বাস থেকে নামতে হলো, কারণ এরপরে আর গাড়ি যাওয়ার রাস্তা নেই। হাঁটা পথ ধরে আমাকে একাই যেতে হবে। আমি ডাক বাংলায় যখন ফিরলাম তখন প্রায় সন্ধে। ডাক বাংলোর কেয়ারটেকারকে বললাম আমার জন্য তাকে আর খাবার তৈরি করতে হবে না। তখন সে ছুটি চাইলো। রাত্রিবেলা সে নাকি বাড়ি চলে যায়, ডাক বাংলায় থাকে না। আমি তাকে ছুটি দিয়ে বারান্দায় একটি চেয়ারে গা এলিয়ে দিয়ে একটি গল্পের বই খুলে বসলাম। আমি বই পড়তে পড়তে বইয়ের মধ্যেই ডুবে গিয়েছিলাম। হঠাৎ মনে হলো কে যেন আমার পেছন দিয়ে চট করে চলে গেল, কিন্তু পেছনে ফিরে কাউকেই দেখতে পেলাম না। মনের ভুল ভেবে আবার বইয়ে মনোসংযোগ করলাম, কিন্তু আবার সেই অনুভূতি। মনের মধ্যে কেমন যেন খচখচ করে উঠে চারিদিকে ঘুরলাম। হঠাৎ ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। একটা বাদুড় পাক দিয়ে উঠছে, আর হারিকেনের লণ্ঠনের আলোয় তার ছায়াটা এমন ভাবে পড়েছে যেন মনে হচ্ছে কারো ছায়া দ্রুত মিলিয়ে যাচ্ছে। আমি মনে মনে হেসে চেয়ারটা টেনে আবার বসলাম। খানিক বাদেই একটা লোক সাইকেলে চেপে আমার সামনে এসে দাঁড়ালো। তার সঙ্গে একটা টিফিন ক্যারিয়ার। প্রধান শিক্ষক মশাই তার কথা রেখেছেন। আমি লোকটিকে একটু অপেক্ষা করতে বলে চটপট খেতে বসলাম। লোকটি ভয়ে একটু আমতা আমতা করে শেষে উপায়ন্তর নেই বুঝে খাবার খাওয়া শেষ হওয়া পর্যন্ত আমার পাশে দাঁড়িয়ে রইল, এবং খাওয়া শেষ হতেই পরিমরি করে টিফিন ক্যারিয়ার নিয়ে দৌড় লাগালো। ডাক বাংলোটা ছিল বেশ নির্জন জায়গায়, আশেপাশে কোনো বাড়ি নেই। সুতরাং এটি যে ভূতের ভয় পাওয়ার প্রকৃত স্থান তার আর কোনো সন্দেহ নেই। এবার ঘুমানোর পালা। আমি ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। ভূতের আবির্ভাব না ঘটুক, চোর ডাকাতের উপদ্রব হতে তো বাধা নেই। ভাবলাম জানালাগুলি বন্ধ করে দেওয়াই নিরাপদ, কিন্তু জানালা বন্ধ করতে গিয়ে দেখি একটারও ছিটকিনি ঠিক নেই। তাই বাধ্য হয়ে জানালা খুলেই শুয়ে পড়তে হলো। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। আমি চমকে উঠলাম। পাশের ঘর থেকে একটি বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসছে। মনে হলো একটা বাচ্চা খুব চাপা গলায় কান্না করছে। তখন মনে হলো কেউ যেন সঙ্গে সঙ্গে তার মুখটা চেপে ধরলো। আওয়াজটা শুনে ভয়ে আমার গায়ে সমস্ত লোম তখন দাঁড়িয়ে গেছে। কিছুক্ষণ চুপচাপ শুয়ে সাহস ফিরিয়ে আনার চেষ্টা করলাম। তারপর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। আমার মনের মধ্যে কৌতূহল জেগে বসলো। কি হচ্ছে পাশের ঘরে, একবার দেখা দরকার। আমার কাছে অস্ত্রের মধ্যে ছিল মাত্র 5 ব্যাটারির একটা বড় টর্চ। তার এক ঘায়ে যে কোনো লোককে কাবু করা যায়। আমি সাহস করে দরজাটা খুলে বেরিয়ে এলাম। তারপর বারান্দা দিয়ে একেবারে পাশের ঘরের সামনে এসে হাজির হলাম। যা থাকে কপালে তাই হবে। মনের দ্বিধা ও ভয় কাটিয়ে দরজায় সজোরে মারলাম এক লাথি। দরজাটা ভেরানো ছিল, তাই লাথির সাথে সাথে শব্দ করে খুলে গেল। সঙ্গে সঙ্গে টর্চের তীব্র আলোয় ঘরটা ভরে গেল। পর মুহূর্তেই স্তম্ভিত হয়ে আমি যা লক্ষ্য করলাম তা এখনো মনে পড়লে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। একরাশ ধুলো যেন কোনো অদৃশ্য শক্তির সাহায্যে মাটি থেকে উপরের দিকে উঠে যাচ্ছে। আমি নিষ্পলক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ বাইরে থেকে কিছু একটা ঢোকার শব্দ শুনলাম, কিন্তু আমি কিছুই দেখতে পেলাম না। ঠিক সেই সময় ঘরের মধ্যে আবার কান্নার আওয়াজটা শোনা গেল। শব্দ লক্ষ্য করে আমি টর্চটা ফেলে যা দেখলাম তাতে হাসবো আর কাঁদবো ভেবে পাচ্ছিলাম না। দেখলাম একটা শরীরবিহীন মাথা হাওয়ায় ভেসে আছে, আর চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে ঝুলে পড়ছে মেঝেতে। আমার মাথায় যেন বজ্রপাতের ঝলকানি খেলে গেল। এক মুহূর্তেও আর রুমের ভেতর থাকা আমার পক্ষে সম্ভব নয়। প্রাণ বাঁচাতে পেছনে ফিরতে দেখলাম দরজাটা বিকট আওয়াজ করে বন্ধ হয়ে গেল। এখন উপায়, নিজেই নিজেকে মনে মনে নিজের উপর ক্ষোভ ঝাড়তে লাগলাম। কেন যে প্রধান শিক্ষকের কথা শুনলাম না? শুনলে হয়তো আজ এই বিপদে পড়তে হতো না। শরীরবিহীন মাথাটা যেন আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে, তবে এতক্ষণে সে মাথাটা ক্রমশ আরো বড় হয়ে উঠেছে। কোনো উপায়ন্ত না পেয়ে ডানে বামে তাকালাম। রুমের ভেতরে
পশ্চিম পাশের একটি জানালা দেখতে পেয়ে প্রাণ বাঁচাতে বন্ধ জানালার উপর দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লাম। বন্ধ জানালার কাঁচ ভেঙে সোজা একদম নিচে গিয়ে পড়লাম। আর এক মুহূর্ত এদিক সেদিক না তাকিয়ে বড় রাস্তার দিকে দৌড়াতে থাকলাম। একটু দূরে গিয়ে ডাক বাংলোটার দিকে তাকালাম। দেখলাম সাদা ফ্রক পরা একটি ছোট্ট বাচ্চা মেয়ে এক করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি কোন রকম ভাবে বড় রাস্তায় উঠে একটা রিক্সা পেয়ে গেলাম, আর রিক্সা নিয়ে পাশের একটি সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিলাম। জানালার ওই ভাঙা কাঁচে আমার হাত পা পেট গুরুতর ভাবে জখম হয়েছে। পরদিন সকালে খবর পেয়ে প্রধান শিক্ষক সাহেব, কেয়ারটেকার সহ সবাই আমাকে হাসপাতালে দেখতে এলো। আমি সবাইকে ঘটনাটা খুলে বললে তারা আমাকে জানাতে অনেক বছর আগে এই বাংলোটিতে একটি পরিবার বাস করত। তারা তাদের একমাত্র মেয়েকে বাড়িতে রেখেই বাইরে হাঁটাহাঁটি করছিল। এমন সময় একটা ভয়ানক বিস্ফোরণে তাদের ছোট্ট মেয়েটি মাথা থেকে শরীর বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে মেয়ের শোক ভোলার জন্য তারা বাংলোটি অন্যত্র বিক্রি করে দেয়। কিন্তু পরবর্তীতে যারাই এই বাংলোতে উঠেছিল, মেয়েটির অতৃপ্ত আত্মা কাউকেই এই ডাক বাংলোয় রাত্রি যাপন করতে দেয়নি, কারণ এই ডাক বাংলোটি শুধুই তার নিজের। তাই পরবর্তীতে ওই ডাক বাংলোর দিকে কেউই ভিড়ত না। তাই কেয়ারটেকার ভয়ে সন্ধ্যার আগেই ডাক বাংলোটি ছেড়ে চলে আসতো।